সুপ্রিয় দর্শক, আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন টেবিল টক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে তিনজন অতিথি আলোচনায় যোগ দেবেন। ইতিমধ্যে দুজন আমাদের সাথে অলরেডি এসে পৌঁছেছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি। সর্বডানে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমাদের সাথে আরও যোগ দিয়েছেন টকশোর পরিচিত মুখ শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আরেকজন অতিথি এলে তাকে ইন্ট্রোডিউস করে দেব, কিন্তু আলোচনা শুরু করতে চাই বিশেষ করে শরীফ ভাই আপনাকে দিয়ে শুরু করব। বিশেষ করে আপনি যেই ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন একসময়, বাম ছাত্র রাজনীতির পাশাপাশি সেই ধরনের ছাত্ররাই একটা আমূল পরিবর্তন বাংলাদেশে সূচনা করেছে, যার বেশ কিছু রিফর্ম প্রপোজাল নিয়ে এখন কাজ হচ্ছে। আমরা মূলত আজকে সেই বৈষম্য বিরোধী যে আন্দোলনটি হলো তার পরবর্তী বাস্তবতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছি। আমরা যেমন ঘুরে ফিরে দেখছি যে ব্যবসায়ীদের সাথে প্রধান উপদেষ্টার মিটিং, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেভাবে রিফর্ম করা প্রয়োজন বা ভঙ্গুর হয়ে গেছে সেগুলো নিয়ে কাজ হচ্ছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের সাথে মিটিংয়ে বলেছেন এগুলো হওয়ার পরই নির্বাচন, তার মানে একটা জার্নির প্রশ্ন আছে সেখানে। আপনার কিছু বাস্তবতা যদি যোগ করেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো এমন কতগুলো পরিবর্তন চলে আসে যে পরিবর্তনগুলো প্রত্যাশিত হলেও অনেক সময় কল্পনার আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি না। প্রায় 15-15.5 বছর ধরে একটা সরকার ক্ষমতায় ছিল এবং তার দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে পদ্ধতিটা সেটিকে অস্বীকার করে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামোর সাথে জনগণের সম্পৃক্ততার যে জায়গাটা, প্রজাতন্ত্রের মালিক হিসাবে, সেটি হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। যদিও আমাদের এখানে ভোটাধিকার প্রয়োগের পরে মানুষের যে অন্যান্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো কখনোই, সেটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হোক আর পক্ষপাতিত্বমূলক নির্বাচন হোক, নির্বাচনের পরে মানুষের অধিকারের সেই জায়গাটুকু আমরা এনশিওর করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই জায়গাটায় যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটায় ছাত্ররা, এবং আপনি যদি এর আগের আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বলেন, রাজনৈতিক সংকট বলেন, প্রায় প্রত্যেকটি জায়গায় ছাত্ররাই কিন্তু মূল ভূমিকা পালন করেছে। এখানে আসার আগে আজিজ ভাইয়ের সাথে আমরা গল্প করছিলাম। আজিজ ভাই আমাদের সিনিয়র মানুষ, তিনি খুব চমৎকারভাবে বলছিলেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের গ্রাউন্ডটা তৈরি করে দিল কিন্তু ছাত্র সমাজ। স্বাধীনতার ইশতেহার পাঠ করা, তারপরে পতাকা উত্তোলন করা, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো, এবং তখন পর্যন্ত রাজনীতিবিদরা যে বিষয়গুলো ভাবতে পারেনি, ছাত্ররা সেই জায়গাগুলোকে ভেবেছে। আমাদের এখানে অন্য যে পরিবর্তন, 52-এর ভাষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, এবং সর্বশেষ এর আগের যে 90-এর যে গণঅভ্যুত্থান বলেন, সেই আন্দোলনে আমরা কর্মী ছিলাম। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আসতে বাধ্য করা এবং এই যে গ্রাউন্ডগুলো তৈরি করা ছাত্ররা করে দিয়েছে। আর এবারের যে গণঅভ্যুত্থানটা, তার পার্থক্য হচ্ছে এই গণঅভ্যুত্থানে আগের যে, বিশেষ করে 90-এর যে গণঅভ্যুত্থানটা, সেটা মূলত শহর কেন্দ্রিক মধ্যবিত্ত মানুষের পার্টিসিপেশন ছিল। এবারের গণঅভ্যুত্থানে একেবারে প্রান্তিক মানুষ অংশগ্রহণ করেছে, বিভিন্ন অঞ্চল থেকে হেঁটে ঢাকায় এসেছে। অর্থাৎ এই যে ঢেউ, পরিবর্তনের আকাঙ্ক্ষার যে ঢেউ, সেটি প্রান্তেও ছিল, কেন্দ্রেও ছিল। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানে এত সংখ্যক মানুষের মৃত্যু, বাংলাদেশের কোনো রাজনৈতিক আন্দোলনে এত মানুষের মৃত্যু। আমি শুধু ওই মৃত্যুর পরিসংখ্যানে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন রাখি। আমরা একটা হয়তো বিরতিতে থেকে ফিরে এসে আবার আলাপ করবো, আজিজ ভাই বলবেন। এই যে রাজনীতিবিদরা অনেক সময় প্লাস মাইনাস অনেক কিছু চিন্তা করে তারা কর্মসূচি দেয়, ছাত্রদের দেখা গেল তাদের মূল পুঁজি হচ্ছে সাহস। তারা কিন্তু কোনো কিছুই প্লাস মাইনাস চিন্তা করেনি, কি পাবে না পাবে বা কি হতে পারে, কিছুই করেনি। তা আপনি যেটা বলছেন যে 71-70 ছিল, এটি কি মূল চালিকা শক্তিটা, তাদের সাহসটি কি ড্রাইভিং ফোর্স হিসেবে? অবশ্যই। এই তরুণরা সবসময় স্বপ্নটা দেখে অনেক সুদূর প্রসারী, আবার এই তরুণরাই সব থেকে বেশি প্রতারিত হয়। আমি যে এর আগের যেগুলো বললাম, 90 সালের যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এরশাদের পতন, সেই পতনে ছাত্রদের সর্বদলীয় ছাত্রদের যে 10টা দফা ছিল, এবারের আন্দোলনে, এবারের গণ অভ্যুত্থানে ছাত্ররা প্রথম 9 দফা
তারপরে সেটা 1 দফায় চলে এলো দফাতে, হ্যাঁ। এবং 90 সালেও কিন্তু 10 দফা, পরবর্তীকালে 1 দফা। কিন্তু যারা পাওয়ারে এসেছিলেন 90 এর পরে তারা এটিকে হয়তো সেই জায়গাটায় রাখেনি, কমিটমেন্টটা রক্ষা করে। আমি একটু আজিজ ভাইয়ের কাছ থেকে ভঙ্গের জায়গা হচ্ছে এই জায়গা। এটি আজিজ ভাই আপনার কাছে একটু ফিরে আসি, আপনি গণমাধ্যমের সিনিয়র এবং সিজনড জার্নালিস্ট, এবং এই যে কথাটি আলোচনায় আসলো, ছাত্রদের যে সাহসের জায়গাটি দিয়ে তারা আমাদেরকে পথ দেখালো, এটিকে কিভাবে আমরা পরবর্তীকালে, যদিও ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বলছেন যে প্রত্যেকটি স্ট্র্যাটেজিতে যাতে ইয়ুথ ফোকাস থাকে, পরিবর্তনের উনি এটিকে একটি এলিমেন্ট হিসেবে দেখছেন। ধন্যবাদ আপনাকে। এটা সঠিক, কারণ ছাত্ররা সবসময় স্বচ্ছ চিন্তা করতে চায়, করে। আমি দেখছি যে বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র আন্দোলন কিন্তু ব্যর্থ হয়নি, আপনি লক্ষ্য করে দেখেন। এবং সব আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল, হ্যাঁ, এবং ছাত্ররা যাতে ইনভলভ হয়েছে সেই আন্দোলনই কিন্তু জয়ী হয়েছে। এবারেও কিন্তু ছাত্ররা আপনার আন্দোলন শুরু করে, ছোট্ট আন্দোলন, কোটা সংস্কার, ছোট সহায়, যার সরকারের ইগোর কারণে, অহমিকার কারণে এটা শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ কেন্দ্রিক ছিল, সেটি এক দফার আন্দোলনে যায়। তো এখন যেটা হচ্ছে যে ছাত্ররা তাদের একটা ফেজ শেষ করে ফেলছে, অর্থাৎ আন্দোলনে সরকারের ভুলের কারণে আস্তে আস্তে এক দফায় শেষ পর্যন্ত এই সরকারের প্রধান আপনার পালিয়ে গেছেন, তার মানে সরকার শেষ। তো এখন বক্তব্য দুইটা, একটা হচ্ছে যে এতে আরেকটা জিনিস হয়েছে, পৃথিবীতে যত স্বৈরাচারের পতন ঘটেছে কেউ কিন্তু আবার সরকারের পুনরায় ফিরে আসতে পারে নাই। তো এইটা যদি এখন যদি ভুল হয়, এটা যদি ধরেন কথার কথায় আওয়ামী লীগ যদি আবার ফিরে রাজনীতি শুরুও করতে পারে, তাহলেও কিন্তু ইতিহাস পরিবর্তন হবে পৃথিবীতে, ইতিহাস পরিবর্তন, ট্রেন্ড সেটা বলে না, ট্রেন্ড সেটা বলে না। তো এখন ধরেন আমি বলবো, যেমন ভারতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছে, এটা আজকে বিবিসির একটা রিপোর্ট হয়েছে। ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে যে ডিপ্লোম্যাটিক অথবা অফিসিয়াল পাসপোর্ট হলে 6 মাস পর্যন্ত বিনা ভিসায় থাকতে পারবে। ভারতের অফিসিয়াল পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশে, বাংলাদেশ হলে পারবে। কিন্তু ভারত কিন্তু অফিসিয়ালি তাকে বলছে সাবেক প্রধানমন্ত্রী, এবং উনি সংসদ নেই, যেহেতু এমপিও নেই, না অফিসিয়ালি বলছে সাবেক। ওকে, তাহলে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট ইনভ্যালিড, তাহলে আছেটা কিভাবে? স্বাভাবিক প্রশ্ন। উনি রাখছেটা কিভাবে? ভারত কিন্তু এটা পরিষ্কার করছে না, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, বিবিসির রিপোর্টেই আছে। তো এখানে এরপরে দেখেন আমাদের এখান থেকে আপনার কেয়ারটেকার প্রধান কিন্তু বলেছেন, না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, যদি ভারতে বসে যদি আপনার রাজনীতির কথা আওয়ামী লীগের প্রধান বলে, তাহলে তো আমাদের সম্পর্কের ঘাটতি হবে। তখন কিন্তু আপাতত দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে উনি আছেন, এটা বোঝা যাচ্ছে। তো কিন্তু এটা ইলিগালি, কিন্তু আমাদের বন্ধু দেশ, এটা তো পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে ধরেন আমাদের দেশে আপনার বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে আছে, যার ফলে এই আওয়ামী লীগ সরকার কিন্তু অনুপ চেটিয়াকে ভারতে ফেরত দিয়েছিল। তো এখন যদি ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়ে গেছে, এখন সরকার যদি চায় তাকে ফেরত দেওয়া হোক, এবং এগুলো তো আজিজ ভাই একেবারে আনকাউন্টেবল মামলা হচ্ছে, রিপিটেডলি হচ্ছে সব জায়গায় মামলা। যাই হোক, মামলা তো গ্রহণ হয়েছে, মানে এগুলো কিভাবে হ্যান্ডেল করা হবে সেটা এটা তো বলা হয়েছে, যেমন ল অ্যাডভাইজার বলছে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। এটা একটা ওপেন এন্ডেড আইন। কারণ হচ্ছে এখানে যিনি ঘটনা ঘটিয়েছেন, যিনি তার সহযোগী, যিনি তার সমর্থক, সবাইকে আপনার রেপ কেস থেকে শুরু করে সব এর ভিতরে ঢুকানো যায়। কারণ এই কেসে তো প্রথম বিচার হয়েছে আপনার ওই মানবতা বিরোধী যাদের ফাঁসি হলো জামাতের, তাদের বিচার। তো সুতরাং এই আইনটা কিন্তু একদম আমি বলবো যে ওপেন এন্ডেড, মানে এটার নিরাকার যে কোনো কিছু ঢুকাই দিতে পারে। তো এই জন্যই আমি বলছি যে অপরাধ যেগুলো গণহত্যা বা অন্য যেগুলি বলা হচ্ছে সেগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনেও যায়। আচ্ছা, ওকে, যায়। এটা তো গণহত্যা যদি হয়, আমি ওইটাই বলতে চাচ্ছি। ধরেন ভারত যদি কোনো কারণে ফেরত না দেয়, তাহলে কিন্তু সম্পর্কের ঘাটতি হবে।
কিন্তু যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটি হয়তো প্রভাব পড়বে না দু দেশের সম্পর্কে। না, ওটা তো একসময় বলছিল, পরে কিন্তু বলছে যে যেমন সজীবদের জয়, তারপরে শেখ হাসিনা, ওনারা বক্তব্য দিচ্ছেন, তো উনি বলছেন তো আমি খুব অতি সত্বর বাংলাদেশে আসবো, আবার টেলিফোনেও কনভারসেশন করছে। আপনি কি আসবে, জাস্ট আমি হয়তো একটু পরিবর্তনে যাব, এটি কি মনে হয় যে দলীয় কর্মীদেরকে চাঙ্গা করে রাখা, তাদেরকে একদম উদ্বুদ্ধ করবার জন্যই বলা হচ্ছে? কিন্তু আপনি কিন্তু প্রথমে বলেছেন যে এরকম ফিরে আসার রেকর্ড নেই। না, উনি তো চেষ্টা করবে, সবাই তো চেষ্টা করছে। ধরেন পারভেজ মোশাররফ, তারপরে ধরেন ইয়ার কি কয় আরেকজন নাম নওয়াজ শরীফ ছিল, হ্যাঁ নওয়াজ শরীফ ছিল, তারপরে ধরেন মার্কস, এরা তো বিদেশে ঘুরতে ঘুরতে এদেশে ঘুরতে ঘুরতে মারাই গেছে শেষ পর্যন্ত, ফিরতেও পারে। আর বাকি অনেকগুলো দেশ আছে, প্রায় 7-8টা দেশ, তারা কিন্তু কোনোদিন আর রিটার্ন করে না। অনেকের পার্টি ব্যান্ড হয়ে গেছে, অনেকে পার্টি করতেই পারে না। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে এখন তিনি ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে একটি দেশের সম্পর্ক নাই, শুধু আমাদের দেশে শুধু গভর্নমেন্টের সাথে সম্পর্ক ছিল, বড় জোর বলতে পারি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল। তো উনি যখন আমাদের দেশ থেকে পালিয়ে যান, তিনি তো কাউকে খবর, তার পার্টির কর্মীদেরকেও জিজ্ঞেস করেন না, ওনার পরিবারের লোকদেরকে ঠিকই নিরাপদে পার করে দিয়া এখন সবগুলো ধরা পড়ছে এবং তারা আশ্রয়স্থল মনে করছে সেনানিবাস। সেনানিবাসগুলোতে প্রায় 15 জনের 626 জন আশ্রয় নিচ্ছে। সবচাইতে আশ্চর্য হয়েছি, 5 জন বিচারপতি আশ্রয় নিচ্ছে। এখন সে নিজের থেকে ঘোষণা দিছে ক্রিমিনাল। বিচারপতি যদি একটা দেশের ক্রিমিনাল হয়, আর ভাইস চ্যান্সেলর আমাদের সময় দেখছি, ভাইস চ্যান্সেলর উনি এমন কি কর্মকাণ্ড করেছেন যে ওনাকে আত্মগোপনে থাকতে হবে। এই জন্য আমি যেটা বুঝাইতে চাচ্ছি, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থাগুলি আমি একটু ভেঙে পড়েছে, এটার প্রমাণ হচ্ছে। আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই বিষয় আলাপ করছিলাম যে বাংলাদেশের তরুণ প্রজন্মের যেই আত্মপ্রকাশ নতুন বাংলাদেশ গড়বার জন্য, সেক্ষেত্রে নির্বাচন ছাড়াও অন্য কতগুলো এলিমেন্ট নিয়ে প্রায়ই আমরা ব্রিফিংয়ে শুনছি। অর্থনৈতিক বিপর্যয়, তারপরে ব্যাংকিং সেক্টর রিফর্ম, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে রিফর্ম, তারপরেই নির্বাচন করবার কথা বলা হয়েছে। আপনাদের দল থেকেও কিন্তু নির্বাচনকে সাথে রেখে অন্য আলাপগুলো করা হয় বিএনপি থেকে। আপনি যদি একটু আমাদেরকে অ্যানালাইজ করেন এটাকে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। আমার একটু দেরি হয়েছে আসতে, রাস্তায় অসম্ভব ট্রাফিক, ওই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। দেখেন, আমরা গত 15-16 বছর ধরে একটা ফ্যাসিস্ট যেই রেজিম, তাদের আন্ডারে থেকে কথা বলার যেই স্বাধীনতা, আমরা সেটাই হারিয়ে ফেলেছিলাম। গণতন্ত্র তো অনেক দূরে। এখন দুর্নীতিতে যখন সয়লাভ হয়ে গেল সমস্ত কিছু, রাষ্ট্রের যেই 3টা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ আমরা দেখেছি, কেবল নির্বাহী বিভাগ, অন্য বিচার বিভাগ বলুন, আরও যা আছে সমস্ত কিছুতে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করেছে। তো এই রকম অবস্থায় জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার একটা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয়বার মনে হলো আমরা আবার একটা বিজয় অর্জন করেছি এই ফ্যাসিস্ট স্বৈরাচার যেই রেজিম, তাদের হাত থেকে। আমরা বিরোধী দল ভিন্ন মতের এই কারণে 15-16 বছরে সিস্টেমেটিক্যালি আমাদের উপরে যে গুম, খুন, নির্যাতন, অত্যাচার, মামলা দিয়ে অস্ত্রের মতন মামলাকে ব্যবহার করা, এক একজনের বিরুদ্ধে 400, 500, 600 মামলা, তো অন্যান্য আর কি কাজ তাদের থাকতে পারে? যেই কারণেই আমরা দেখলাম যখন এই শেখ হাসিনা খুনি এবং স্বৈরাচার, তার যেই পতন এবং পালিয়ে গেলেন, তো তার পালানোর সাথে সাথে আমরা দেখলাম পার্লামেন্টের কাউকেই, ডামি পার্লামেন্ট, যেটায় কোনো নির্বাচন ভোট কিছুই হয়নি, এই 2024-এর 7ই জানুয়ারি, তার আগে নিশিরাত 2018, তার আগে 2014 বিনা ভোটের 154 জন এমপি, আর তার আগে যদি যাই 2008-এ, সেটাও প্রণব মুখার্জি বাবুর যে বই আছে, আমি সেই বইটাকে বারবার রেফারেন্স হিসেবে ব্যবহার করি, দ্য কোয়ালিশন ইয়ার্স। কাজেই এই 4টা টার্মে আমাদের তরুণ প্রজন্ম, জনসংখ্যার
একটা অনেক বড় অংশ জুড়ে আছে। 30% মতো ধরা হয় 18 থেকে 30 এজ গ্রুপটা। এটাই তো তরুণ, রাইট, এটাই তরুণ। যে এখন আমি একটা সাপ্লিমেন্ট করি, আপনি আসার আগে যে কথাটি হয়েছে, এখন তো জুডিশিয়াল প্রসেসে যে জিনিসগুলো হচ্ছে, আপনি নিজেও সিনিয়র লয়ার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারগুলি করবার জন্য কথা উঠেছে, মামলা হচ্ছে, অপরাধগুলিকে তার ব্যানারে নিয়ে আসা। আপনার কি মনে হয় যেটা কতটা দ্রুত বা ফিজিবল হতে পারে সামনে? না, এটা তো ঠিকই আছে, কারণ এইবার যে গণহত্যা হয়েছে, ছাত্র জনতার উপর যে পাখির মতন যেভাবে মানুষ মারে, আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিম আকরাম, মুগ্ধ, যাদের আমরা দেখেছি আমাদের প্রাণ অনেক কেঁদেছে সারা এভিডেন্স সহ একেবারে সারা বাংলাদেশে। সেখানে পুলিশ আবু সাইদকে নিয়ে যেই মামলা করেছে, যে অন্যান্য ওই আপনার পাথর টাথর ছুঁড়ে এইভাবে সে, এগুলো আমরা দেখতে চাই না। ওই স্টেরিওটাইপ মামলা, মিথ্যা মামলা, এগুলো আমরা দেখতে চাচ্ছি না। পরিবর্তনের কথা বলেছেন, যে এফআইআর জমা হয়েছে সেগুলো কি পরিবর্তন হবে তাহলে? এফআইআর দেখেন, এটা খুব জরুরি একটা জিনিস। আমি তো আইনজীবী, ক্রিমিনাল প্র্যাকটিসও করি অনেক দিন। তো এফআইআর এজাহার যেটাকে আমরা বলছি, আমরা দেখলাম যে ওই স্বৈরাচারের দোসর আনিসুল হক বলেন, কিংবা ডাকাত সালমান এফ রহমান দাড়িমোচ কামিয়ে ধরা পড়েছে। তো এদের বিরুদ্ধে যেই মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো নিউ মার্কেট থানায় একটি ঘটনায় তাকে ধরা হয়েছে। এটি কি ঘটনাটিকে হালকা করে ফেলা হচ্ছে? এটা আমার কাছে মনে হয়েছে যে তাদের বিরুদ্ধে তো গণহত্যার আপনার দোসর হিসেবে এবং অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, চুরি ডাকাতি করা, শেয়ার বাজার কেলেঙ্কারি সালমান এফ রহমানের বেলায় এরকম হাজারো মামলা, আত্মহত্যাও তো করেছে ছোট ছোট পুঁজি যারা বিনিয়োগ করেছিল, এবং ওনারা যখন রাস্তায় নেমেছিল তখন তো গুলি করে পুলিশ মেরে হচ্ছে, আবার আত্মহত্যাও করেছে। তো এই মামলাগুলো তো তাদের বিরুদ্ধে হতে হবে। এখন মামলার এজাহার, মামলা আপনার যেটা আইন উপদেষ্টা দেখলাম কয়েকদিন আগে বলেছেন, গণহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে যেমন সেটা হতেই পারে। এখানে আপনার রিসার্চ করে নাকি দেখেছে যে এখানে এটা ফিজিবল, এটা করা যেতেই পারে। তবে এই বিষয়গুলো যেমন গুম, আমাদের 700 নেতাকর্মী ইলিয়াস আলী চৌধুরী আলম সহ, ভাই সহ, এখন 700, এগুলো তো আন্তর্জাতিক। ওই যে আয়না ঘরের তথ্যগুলো আসার পরে তো মানুষ প্রচন্ড ক্ষুব্ধ, কি করে অত্যন্ত সেখানে দেখেন আয়না ঘর। আমি বলি কি, এই যে ডিজিএফআই, র্যাব এগুলোর সাথে সম্পৃক্ত জেনারেল জিয়াউল হাসান, তার নাম তো আমরা বহু আগে থেকেই শুনে আসছি। তার বিরুদ্ধেও যে মামলাটা হয়েছে, সেই মামলাটাও আপনার উনি কোন সময় র্যাবে ছিলেন, তখন কারা কারা মারা গেছে, ক্রসফায়ার, বিচার বহির্ভূত কিংবা আয়নাঘরে গেছে, এখন আর ডিজিএফআইতে উনি কবে থেকে দায়িত্ব। তো এগুলো ধরে ধরেই তো আপনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে গণহত্যা, গণগুম, আপনার গণ বিচার বহির্ভূত হত্যা, গণ ক্রসফায়ার, এগুলোর বিরুদ্ধে তো হাজার হাজার মামলা। আমরা মনে করছি যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব, আমরা সেটা আশা করছি, লয়ার হিসেবে এটা বলেছেন, আমরা আশা করছি সেটা। কিন্তু সেইটার ভেতরে যে চ্যালেঞ্জগুলো আছে, আপনি জানেন যে জাতিসংঘ থেকে এই গণহত্যার তদন্তে একটা টিম আসছে। তো আমরা আশা করি, যেমন আমাদের সামনে এখন 15-16 বছরের আমাদের হাজার হাজার এটিও দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম ইউএনএইচসিআর ওরা নিজের স্বপ্রণোদিত হয়ে আসছে, কারণ এটা তো একটা অনেক বড় ঘটনা সাম্প্রতিক ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এত বড় বিপ্লব, এরকম গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলছি, বাংলা ঝড় বলুন, আপনি বাংলা বসন্ত যাই বলেন, কিন্তু না, আমি শুধু একটা কথা বলবো, ইউএন থেকে যে তদন্ত কমিটিটা আসছেন এই গণহত্যার বিচারের জন্য, আমি আশা করব যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন ওনারা আমাদের 700 গুম, যেহেতু ওই যে আমাদের অনুস্বাক্ষর করা আছে, এবং একই সাথে জাতিসংঘ মহাসচিব আজকে দেখলাম নিউজে বলেছেন উনি অল আউট সাপোর্ট দেবেন। আমি শরীফ ভাই আপনার কাছে একটু ফিরে আসি, দেখা যাচ্ছে যে যেটি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসানও বলেছেন যে এটি একটি বিশেষ সরকার, এটি শুধু কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন নয় যে চেকবক্স ইলেকশন করেই চলে যাবে। এখন দেখা যাচ্ছে অনেকগুলো কাজ করবার পরেই হয়তো ইলেকশনের এনভায়রনমেন্ট তৈরি হবে। আপনারা পলিটিশিয়ানরা কি এভাবেই ভাবছেন এটিকে?
প্রথম জায়গাটা হচ্ছে যে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ পরিবর্তনের ভেতর থেকে এই সরকারটা গঠিত হয়েছে, এবং এই সরকার গঠিত হওয়ার পেছনে মোটামুটি আপনি গুটি আওয়ামী লীগের নেতাকর্মীর বাইরে একেবারে বাকি সমস্ত রাজনৈতিক দল, ডান বলেন বাম বলেন, সমস্ত সেকশন এই আসছি। এটি একটা বিশেষ পরিস্থিতিতে তারা দায়িত্ব গ্রহণ করেছে, এটা উপদেষ্টাদের বলার প্রয়োজন, এটা আমরা সাধারণ মানুষই জানে, রাজনৈতিক দলগুলোই জানে। এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগে অনেকগুলো পদক্ষেপ, অনেকগুলো স্টেজ ছিল, যে স্টেজগুলোতে রাজনৈতিক দল এবং আন্দোলনরত শিক্ষার্থীরাও সেই বৈঠকগুলোতে, আলোচনাগুলোতে অংশগ্রহণ করেছে। এখন একটা দেশের এই যে সামগ্রিক পরিস্থিতি, গত 15 বছরের যে রক্তাক্ত ক্ষত, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনার একদিকে সময় নিয়ে একটা সংস্কার কার্যক্রম আপনাকে চালাতে হবে, আবার এই অবস্থায় একটা রাজনৈতিক সরকারের হাতে আপনাকে ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা কখনো না কখনো দিতে হবে। এখন সেই ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দেওয়ার যে কতগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে আপনি যদি এগিয়ে নিতে চান তাহলে আপনাকে কতগুলো কাজ শুরু করতে হবে, সেই কাজগুলো তারা করবেন। তবে আমি মনে করি যে তাড়াহুড়ার কিছু নেই, অস্থিরতার কিছু নেই, মাত্র তারা দায়িত্বভার গ্রহণ করেছেন, তাদেরকে মোটামুটি সময়টা দেওয়া, একই সঙ্গে তাদের পক্ষ থেকেও তারা কি কি করতে চান, সিলেবাসটা কি, স্কোপ অফ ওয়ার্কটা কি, সেটা জানানো, এটা তাদেরকে অবশ্যই জানাতে হবে। আপনি দায়িত্ব গ্রহণ করেছেন বিশেষ পরিস্থিতিতে, এর জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, এবং মানুষ আপনাদেরকে সেইভাবে গ্রহণ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু একই সাথে এটাও আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের যে ক্ষোভ, একটা 15 বছরের ফ্যাসিস্ট সরকারের প্রতি মানুষের এই যে ক্ষোভের যে জায়গাটা, এর একটা বড় কারণ ছিল দেশে সুশাসন না থাকা, রাজনৈতিক যে পরিবেশটা, সেই পরিবেশটা নষ্ট করে ফেলা, রাষ্ট্র এবং জনগণের সাথে যে সাংবিধানিক যে সম্পর্কটা আছে ভোটাধিকার থেকে অন্যান্য জায়গা, সেগুলোকে অস্বীকার করা, একটা কর্তৃত্ববাদী সরকার কায়েম করা, সবকিছুকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়া, ব্লেম গেমের যে প্রবণতা, আমি দুঃখজনক হলেও কতগুলো পুনরাবৃত্তি এখনো আমরা দেখছি অতীতের উপরে। আমি মনে করি যে এই জায়গাটায় মানুষের প্রত্যাশার যে জায়গাটা, সেটা আপনাকে পূরণ করতে হবে। আপনাকে অবশ্যই, আপনি যেমনিভাবে, আপনাকে অস্থিরতার দরকার নেই। এই মুহূর্তে তাদের কাছে হাজার হাজার দাবি তুলে নেওয়ার যে প্রবণতা আমরা দেখছি, এটি অনাকাঙ্ক্ষিত। গত 3 দিন আগে দেখলাম হঠাৎ করে একদল গিয়ে, কয়েকশো লোক গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে রাতের বেলা বিক্ষোভ করছে। অর্থাৎ আমাদের কতগুলো সিভিক সেন্স, এগুলো গ্রাম পুলিশ দেখলাম রাস্তায় সব শুয়ে আছে, তারা শুয়ে আছে। অর্থাৎ কোন মুহূর্তে আপনি একটা দাবি করবেন, এটি তো আপনার একটা ধারণা নিতে হবে। সচিবালয়ে গেছে, আজকে সচিবালয়ে গেছে, শিক্ষার্থীরা যাচ্ছে। তো এই ঘটনাগুলো আসলে মেসেজটা ভালো দেয় না। আমরা অবশ্যই দাবি করব, কিন্তু তার জন্য দাবিটা মানার মতন পরিবেশটা আছে কিনা সেটিও আমার বিবেচনা করতে হবে। আমি এতদিন কথা বলিনি, 15 বছর চুপচাপ ছিলাম। এখন আমি রাতের বেলায় প্রধান উপদেষ্টার বাড়ির সামনে নিয়ে কয়েকশো সরকারি কর্মচারী, আমি বসে থাকবো, আমি জিজ্ঞেস করি যে তো আপনারা এতদিন কথা বলেননি কেন, আর 5 দিন পরে বললে কি সমস্যা হতো আপনাদের? অর্থাৎ আমি মনে করি যে এখন এমন কতগুলো কাজ আমাদের করা হবে, হয়তো বলবে যে বলবার সুযোগ ছিল না এতদিন। না, সরকারি কর্মচারী ছিল, সরকারের পক্ষে ছিল। আচ্ছা, আমি মনে করি যে এমন কাজ করা তো আগে বলতে পারে, হ্যাঁ, এরা লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে অনেকে। আচ্ছা, আমি মনে করি যে আপনি অবশ্যই দাবি করবেন, আপনার যে চাওয়া পাওয়া অবশ্যই আছে। এইখানে কিছু মানুষ আছে আসলে তাদের পেট চলে না, সুতরাং আপনি কি ক্ষুধাকে চেপে রাখবেন? না। একই সাথে আপনার এটাও বিবেচনা করতে হবে, এই যে রাতের বেলা আপনি বিরাট দলবল নিয়ে, মিছিল নিয়ে, মাত্র 5 দিন 7 দিন আগে যিনি দায়িত্ব নিয়েছেন তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করছেন, এই জায়গাটা আসলে আপনাকে কোনো জায়গায় আপনাকে একটু মানে এর গুরুত্বটা বিবেচনা করতে হবে। আমি শেষ করে দিব এই জায়গাটায়, যে আমাদের পরিবর্তনের যে জায়গাটা, এটা আমাদের আকাঙ্ক্ষা আছে। রাষ্ট্রের কাছে আমরা পরিবর্তন চাই, ব্যক্তির কাছে আমরা, সমাজের কাছে পরিবর্তন চাই, কিন্তু আমাদেরও কতগুলো পরিবর্তন, নিজেদের কতগুলো আত্মশুদ্ধির জায়গা আছে। আপনি আগের সরকারের আমলে ক্লাস 4 এর প্রশ্ন ফাঁস হতো। আচ্ছা, ক্লাস 4 এর প্রশ্ন ফাঁস হলে সেই প্রশ্নটা তো একজন শিক্ষার্থী তো আর বাড়ি নিয়ে যেত না, আমি, আপনি, আমরা অভিভাবকরা তার হাতে পৌঁছে দিয়েছি। সুতরাং সেই মানুষটা যদি সংশোধন না হয়, আপনি যতই স্বাধীনতার কথা বলেন, আপনি যতই পরিবর্তনের কথা বলেন, ব্যক্তিগতভাবে এই যে পরিবর্তনগুলো, আমাদের ভেতরের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসেনি। এখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন ওই যে ব্লেম গেম, এখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন সমস্ত দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়া, অস্থিরতা তৈরি করা। আর সরকারে যারা থাকেন
তাদের বিনয়ী হতে হয়। আপনি যদি বিনয়ী না হন, এই জায়গাতে আমরা সবাইকে ধারণ করে চলতে হবে। অবশ্যই ধন্যবাদ শরীফ ভাই, ক্রিয়েট করা যাবে না অবশ্যই। আজকে একটা কথা যে দেখা যাচ্ছে যে আপনি নিজে লক্ষ্য করেছেন, নিউজপেপার মিডিয়াগুলো থেকে আমরা বেশি দেখছি যে সাধারণ জনগণের একটা ডিমান্ড এখন দেখা যাচ্ছে দুর্নীতি বা অর্থ লুট যেগুলো হয়েছে সেগুলো কিভাবে ফিরে আনা, কারণ অর্থনৈতিক ক্রাইসিসটা কি সবাই বড় করে দেখছে যে এটি ব্যাপকভাবে ড্যামেজ হয়েছে বাংলাদেশে গত কিছুদিনে। ঠিক আছে, আপনার এটা তো আছেই। আমি প্রথমে বলি, সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়? আমাদের রাষ্ট্রের অবস্থাটা ওই জায়গায় গেছে। এখন রাষ্ট্র চালাবে রাজনীতিবিদ, যাই বলেন, কিন্তু ওখানেও তো সমস্যা আছে। রাষ্ট্রটা চালায় একটা পার্টি যখন ক্ষমতায় যায় সংবিধানে, সংবিধানটাই তো স্বৈরাচার বানায় ফেলে। আপনি দেখেন যে পার্টি ক্ষমতায় যায় তার প্রধান, তিনি ওই দলের প্রধান থাকেন, তিনি সংসদীয় দলের প্রধান থাকেন, তিনি আপনার প্রধানমন্ত্রী হন এবং তার নির্দেশ ছাড়া কোনো কাজ হয় না। আবার এর সাথে যেমন আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকলো, স্বৈরাচার হতে বাধ্য, কারণ সব সরকার সবকিছু তার নির্দেশের বাইরে কিচ্ছু ঘটে না। তো এটা গণতান্ত্রিক দেশের সংবিধান হয় কি করে? সুতরাং আপনি রাজনীতিবিদ অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে যদি গণতান্ত্রিক করতে চান তাহলে সংবিধানটা কিন্তু রিকাস্ট করতে হবে। হ্যাঁ, এটা একটা বড় কথা। এই সংবিধান গণতান্ত্রিক দেশে চলে না, এটা হলো আমার অভিমত। দ্বিতীয়টা হচ্ছে যে শরীফ ভাই কিছু ধারণা দিছে, এটা যতই বলেন তত্ত্বাবধায়ক সরকার, এটা ইলেকটেড সরকার নয়, এটা মাথায় রেখে এগোতে হবে। হ্যাঁ, ছাত্ররা যেমন তাদের এক ফেজ শেষ, আমি বলেছি, এখন সরকারকে তারা অবশ্যই, আমাদের তো রাজনীতিবিদদের উপরে আস্থা কম, এই জন্য তারা প্রেসার গ্রুপ হিসাবে থাকবে, ওয়েটিং এ থাকবে, বাট ইন্টারফেয়ার করা যাবে না, কারণ তারা তো রাষ্ট্র চালাবে না। এই জায়গাটা কিন্তু ডিমার্কেশন টানতে হবে, নইলে তাদের মধ্যে কিন্তু যদি বিভেদ শুরু হয় তাহলে কিন্তু আমরা একদম ধ্বংস হয়ে যাব। কারণ এখন একমাত্র ছাত্ররা, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা, এরা কিন্তু তাদের যেহেতু প্রাপ্তিযোগ নাই, কোনো আশা নাই, দুর্নীতি করার আকাঙ্ক্ষা নাই, তাদের দিয়ে কিন্তু এই যে প্রেসার গ্রুপ যেটা শুরু করছে, এটা যদি থাকে তাহলে কিন্তু রাজনীতিবিদরাও কিন্তু সংযত হতে চাইবে। ওরা যেমন ধরেন আজকে একটা যোগ করি যে মাঝখানে যে সড়কের নিরাপত্তা শৃঙ্খলার কাজ করলো, অন্য সময় কিন্তু দেখা গেছে যে অন্য অনেকেই ঘুষ অর্থবিত্ত এগুলো রাস্তায় নিয়েছে, কিন্তু ছাত্রদের কিন্তু খুবই স্ট্রিক্ট নিয়ম কানুন। এই জন্য আমি বলবো যে এই যে এই মুহূর্তে বেশি দিন যদি থাকতো সাধারণ পাবলিকের কাছে, তাহলে কিন্তু এরাও কিন্তু দুর্নীতির হয়ে যেতে পারত। তাদেরকে উইথড্র করছে, খুব ভালো ডিসিশন, খুবই ভালো ডিসিশন। এখন হয়তো ট্রাফিক সময় ছাত্রদেরকে সবাই সমীহ করছে, ছাত্ররা ছোট মানুষ হাত তুলছে, লাঠি তুলছে, থেমে গেছে। এখন দেখি যে ট্রাফিকদের অত মানে না, তাও ঠিক আছে। ট্রাফিকও তো অ্যাক্টিভ, পুলিশও তো অ্যাক্টিভ হতে হবে, পুলিশ ছাড়া তো দেশ চলবে না, অ্যাক্টিভ হতে হবে। আর ছাত্রদের উইথড্র করছে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ জেনারেশন রক্ষা করা। আমি শেষ করে আমি বলবেন একটা মিনিট, আমি একটু মাঝে বলি। এই যে পুলিশ যে আপনি বললেন যে তাদের কথা শুনছে না, তারা কি এক্সট্রিমলি ডিমোটিভেটেড তাদের আগের কাজগুলির জন্য, যেভাবে তারা ছাত্রদেরকে ডিরেক্টলি হিট করেছে? এই জন্য এই যে ধরেন থানাগুলো খুলতে কত কষ্ট হয়েছে, 450-500 থানা একদম। এখন দেখেন আজকে আপনার ছাপা হয়েছে, আমি আগের থেকেই বলতাম, এক ইন্সপেক্টরের ছেলে গুলিতে মারা গেছে। দেখেন শোক সবারই আছে, তার ছেলের কাছে দাঁড়ায় তার বাবা তার উঁচু বড় অফিসারকে টেলিফোন করে বলতেছে, স্যার একটা ছেলেকে বাড়তে কতগুলো গুলি লাগে, অর্থাৎ তার অসংখ্য গুলি তার গায়ে মারা গেছে। পরে জানা গেছে ওই অফিসারেরই ছেলে, ওরই ছেলে। এখন শোকে সে এখন আর কাজ করতে পারতেছে না, এত হয়ে গেছে শোকাতুর। আমি এই জন্য বলছি যে তাদেরকে, আমি বলবো ছাত্রদেরকেও যেমন ভাবতে হবে যে একটা ফেজ শেষ, এখন তাদের আপনার পরের ফেজে কতদিন তারা কাজ করবে সেটা একটা সীমানা নির্ধারণ। অন্তর্বর্তীকালীন সরকার তারা রোড ম্যাপ দিবে, সবকিছু ঠিক করার তাদের পক্ষে সম্ভব হবে কিনা অবশ্যই নির্বাচিত একটা। আমি একটা বিরতির পরে ফিরে ফাইমান আসছি আপনার কাছে আসি, বিশেষ করে যেই আলাপ আমরা করছি সেই দিকেই যে প্রশ্ন উঠেছে যে এই সরকারের স্কোপ অফ ওয়ার্ক এবং টাইম লাইন নিয়ে। কিন্তু ওনারা সবসময় যেটি আমরা দেখতে পাচ্ছি বলছেন যে রিফর্ম প্রসেসটি আগে হবে, দেন ইলেকশন নিয়ে আলোচনা। দুটোই পাশাপাশি হবে আসলে, কারণ এটা তো
পুনর্গঠন প্রক্রিয়া সমস্ত অর্গানগুলো ধ্বংস করেছে, এটা আমরা সবাই জানি গত 15 বছরে। এখন গণ অভ্যুত্থানের যে সাফল্য, এই অভ্যুত্থান বিপ্লবী সরকারেরা তাদের যেই উদ্দেশ্য, এটাকে আমরা নষ্ট করতে চাই না। আমরা চাই যে তারা সত্যিকার অর্থেই ইলেকশন কমিশন থেকে শুরু করে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিচার বিভাগ বলুন, এই জিনিসগুলো, এবং সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, প্রশাসন, সবখানের পরতে পরতে গত 15 বছরে 16 বছরে যে অবস্থা আওয়ামী লীগ করে রেখে গেছে, দলীয় তাদের মনোনীত সবই আওয়ামী লীগ আমি তুমি, ওই ডামি নির্বাচনের মতন। তো তারপরও একটা পরিকল্পিত একটা রোডম্যাপ থাকতে হবে। আমরা বিভিন্ন সময় দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট, অনির্বাচিত সরকার, তো ও বিভিন্ন কর্নার থেকে কখনো কখনো পরিকল্পিত ষড়যন্ত্র, এই যে কিছুদিন আগেই আমরা দেখেছি না হিন্দু ধর্মাবলম্বী তাদের, পরে দেখলাম আন্তর্জাতিক মিডিয়াতেই যে এখানে তো আওয়ামী লীগ তারা অনেকেই দেখেছেন আপনারা সবাই হঠাৎ করে প্ল্যান করে ডাকাতি হতে থাকলো, পূর্ব পরিকল্পিত ডাকাতির খবর আসলো, ডাকাতি। তারপরে এই হিন্দু ধর্মাবলম্বী তাদের উপর কারা করছে, এখন বলছে এই পুরো জিনিসটাই রাজনৈতিক, মানে এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য বিধেয় খুঁজে লাভ হবে না। কাজেই তো আমরা এইসব ব্যাপারে আমরা চাই সচেতন থাকতে, এবং সেই সাথে গত 15 বছরের গুম, খুন, অপহরণ, এগুলো শিকার যারা হয়েছেন, ছাত্র জনতার এই বিভৎস যে মৃত্যুগুলো হয়েছে, হাজারের ওপরে, 33,000-এর ওপরে এখনো ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আর আমরা দেখলাম যে 11,000 ছাত্র জনতার এখনো খবর নেই। তো এদের পরিবারের যে দুঃখ, তাদের যেই কষ্ট, এই পরিবারের যেই কথা, সেগুলো আমরা আশা করব এখন এতদিন পরে এই মিডিয়া, গণমাধ্যম বিন্দুমাত্র যদি একটু মুক্ত হয়ে থাকে, তাদের কথাই আপনারা তুলে ধরবেন। আর দেখেন সেই সাথে মানে পরিবর্তন মানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন মানে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা, আমার ভাতের অধিকার, ভোটের অধিকার, সেটারও আমার পরিবর্তন মানে কিন্তু শুধু ওই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, সেখান থেকে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে। আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান আজকের বক্তব্যে ভিডিও মেসেজে এই কথাটি কিছুটা রিফ্লেক্ট করেছেন যে গুণগত মান রাজনীতির পরিবর্তন করতে হবে, শুধু ইলেকশন নয়। একদম তাই, যে তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা অঙ্গ, যেখানে ক্যান্সার ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে, তারপরও আমরা আশা করছি যে এই সরকার তাদের যতটুকু সময় বাংলাদেশের জনগণই তাদেরকে বেঁধে দেবে, হ্যাঁ, তার সেই সময়ের ভেতরেই তারা সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করবেন, এবং তার পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছেই তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে তারপরেই যেতে হবে। দেখেন, সংবিধান এটা মানুষের জন্য 17 বার এই পর্যন্ত সংশোধন করা হয়েছে। এই আপনি জানেন যে গতকালই পঞ্চদশ সংশোধনের উপর একটা মামলা হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 96-এ, এটা যখন আওয়ামী লীগ তারা অন্য দল নিয়ে আন্দোলন করছিল, তখন এটা সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপুল। কেন? কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, বাংলাদেশের যে পলিটিক্স, কাস্টমস, রীতিনীতি, নর্মস, ট্রেডিশন, এখানে একটা ওই রাজনৈতিক দলের অধীনে অন্যান্য রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে, যেহেতু কোনো প্রতিষ্ঠান স্বাধীন নয় যে নির্বাচন করে আসবেন না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ধ্বংসের মূল কারিগর তৎকালীন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, যাকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনার সরকার পরপর 3 বার কিংবা তারও অধিক সময় তার পুরস্কার হিসেবে আইন কমিশনের আপনার চেয়ারম্যান করে বানিয়ে রেখে দিয়েছিলেন। সেই বিচার বিভাগের হাত ধরে ভীষণ রকমের রাজনৈতিক যেই ইস্যুগুলো, যেমন কোটা আর সংস্কার আন্দোলনটাই তাকান আপনি, এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সহ, যেগুলো বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে তারা ওই ওপেন ফায়ার করতে গিয়ে মিসফায়ার হয়ে গেছে কোটা আন্দোলনের সময়। কাজেই আমরা চাইব তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই এসছেন, আজকে সালাম ভাই মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পর, সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক
উদ্দেশ্য, আসলাম ভাই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায়। এইদিকে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে দেখা যাচ্ছে কেবলমাত্র রূপপুর পারমাণবিক প্রকল্প থেকেই টিউলিপের মধ্যস্থতায় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, তার মধ্যস্থতায় $500 কোটি আত্মসাৎ করেছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকী। এখন দেখেন, আমরা দেখছি যে কেউ নাকি রিমান্ডে হাসছে, কেউ নাকি কাঁদছে। তো আইটি যিনি প্রতিমন্ত্রী ছিলেন পলক, অত্যন্ত সমালোচিত, বিতর্কিত, কত অসম্ভব সম্পদের মালিক হয়েছেন, বলেছে তার স্ত্রী, তার নাম নাকি কণিকা, সে নাকি টিউশনি করে বহু বাড়ি এখন আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে যে আমরা টিউশন প্রফেশনের প্রতি আগ্রহ জন্মাতে পারে বলে মনে হচ্ছে। টিউশনি করে কেউ যদি আপনার 12-14টা অ্যাপার্টমেন্টের মালিক আর এত হাজার কোটি টাকার মালিক মানে হতে পারে। এখন দেখলাম সে আপনার মুখ খুলছে যে বিভিন্ন প্রভাবশালীদের নাম তার মুখ দিয়ে বের হচ্ছে, সে মানে কথাবার্তায় বলছে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার পুত্র রাদওয়ান সিদ্দিক ববি, সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সিআরআই বলে যে একটা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিন্ডিকেট কিভাবে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। কাজেই এই যেই কথাগুলো আসছে কিংবা বিভিন্ন আমরা কর্মকর্তা বিভিন্ন সরকারি জায়গায় দেখছি বরখাস্ত, না সেটা কিন্তু কোনো বিচার কিছু না, তাদেরকে সরিয়ে দিলে কিছু লাভ হবে না। তাদের যে কাজগুলো করেছে তাহলে তো এই সরকারের সাথে আওয়ামী লীগের আর তফাৎ থাকবে না, শুধু বরখাস্ত কিংবা সরিয়ে দিলাম না। আর আরেকটা কথা, আজও আমরা জানতে পারছি যে আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত বিতর্কিত কিছু মানুষজন বসা আছে, যাদের অতীত ইতিহাস ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের খুনিদের দোসর এবং অত্যন্ত খারাপ ব্ল্যাক রেকর্ড আছে। আমরা আশা করব অত্যন্ত দ্রুত সময়ে বিচার বিভাগ, বিচারালয়, বিচারাঙ্গন, সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালত সহ যারা যারা খুনির দোসর, এই ম্যাজিস্ট্রেট, নিম্ন আদালতের বিচারকরা অতি উৎসাহী হয়ে না, যারা আমাদের বিভিন্ন নেতা কর্মীকে 15 বছরে ছাত্র জনতা সহ এই আপনার রিমান্ড দিয়েছে, রায় দিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায়, সেগুলো নিয়ে সেগুলোর দিকে খেয়াল করতে হবে। ধন্যবাদ। আমি আজিজ ভাই, যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে একটু র্যাপ আপ করবো আলোচনা, সেটা হচ্ছে যে আমরা যে আলাপ করছি তাতে কি মনে হয় যে প্রায়োরিটি ভিত্তিতে এক ধরনের শর্ট মিডিয়াম টার্ম স্কোপ অফ ওয়ার্ক তৈরি করে দেন, আদারওয়াইজ এই 71 থেকে 2024 পর্যন্ত সব ধরনের সংস্কারই অল্প সময় করা যাবে না? আমি এই জন্য বলছি সংস্কার সব জায়গায় দরকার, কারণ ছাত্রদের দাবি ছিল একটা মানবিক দেশ এবং আইনের শাসন, মানুষ যাতে আইনের শাসন পায়। এখন এটা যদি একটা মানবিক দেশ গড়তে চান, প্রথম ইনিশিয়ালি যেটা আমি বলছি সেটা হলো সংবিধানটার একটা অংশ এমনভাবে সংশোধন করতে হবে এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে ভাবতে হবে যে আপনাকে যে সিস্টেমে নির্বাচন সেইভাবে রাখবেন না আনুপাতিক নির্বাচনে যাবেন, এটা ভাবতে হবে। দুই হলো রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি এইগুলোকে শক্তভাবে তৈরি করে দিতে হবে, যাতে করে আগামী নির্বাচনটা অন্তত নিরপেক্ষ হয় এবং এইভাবে রোড ম্যাপ তৈরি করে প্রায়োরিটি বেসিসে, যেমন ধরেন নির্বাচন আমলাতন্ত্র করবে, এটাকে নিউট্রালাইজ করতে হবে, প্রশাসনটাকে ঢেলে সাজানো এবং আমি ওইটাই বলছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা। রাষ্ট্র প্রতিষ্ঠানের ভিতরে সংসদ আছে, সেটা তো পরে হবে, বাকিটা তো আপনি করবেন। যেমন বিচার বিভাগ বলেন, আপনার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোকে নিউট্রালাইজ করতে হবে, নিউট্রাল। তারা তো যারা সাংবিধানিক পদ তারাও কিন্তু জনগণের ব্যক্তি, দেশের মালিক তো জনগণ। তো আপনি জনগণের বাইরে কিছু ঘটবে তা না, ধরেন দুর্নীতি টুর্নীতি এগুলোর আপনি যাতে আর না হয় এটা চেক দেওয়ার ফর্মুলা আপনি তৈরি করেন, কিন্তু জনগণ। আর সবচেয়ে বড় কথা যেটা, এটাও তাদের পক্ষে সম্ভব না, যে মানুষের মানবিক গুণাবলী ধ্বংস হয়ে গেছে। জাতিটা কিন্তু মানসিকভাবে
একদম নষ্ট করে ফেলছে। সুতরাং এই জাতিকে গঠন কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, অনেক সময় লাগবে। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় না, শিক্ষা ব্যবস্থা আপনি কালচারাল বিপ্লব করে ঠিক করবেন। আপনি যেটা বলছেন যে সে কারণে এডুকেশন সিস্টেম চেঞ্জ করা, এক ধরনের অন্য এগুলো শুরু করা যাবে, এটা শেষ করতে পারেন। চতুর্থ শিল্প বিপ্লবে আগামী 15 বছর পরে এই শিক্ষা কোনো কাজে আসবে না, অটোমেশনের যুগে চলে গেছে দেশ। সুতরাং সবকিছু কিছু শুরু করে দিয়ে যেতে পারবে, কিন্তু প্রধান 3টি কাজ, একটা নিরপেক্ষ নির্বাচন এবং যে সরকার আসবে সেই সরকার একটা মানবিক দেশ গড়তে পারে ওইভাবে, এইভাবে সংবিধান শেষের দিকে একেবারে আমাদের কিছু ক্লোজিং কথা নেই। শরীফ ভাই, আপনার কাছ থেকে আগামী দিনের চ্যালেঞ্জ নিয়েছি। প্রথম জায়গাটা হচ্ছে যে পরিবর্তনটা এসেছে এটা কাঙ্ক্ষিত পরিবর্তন ছিল। মানুষ যে বিজয়টা অর্জন করেছে সেটিকে ধরে রাখতে হবে। যারা আমাদের দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তবে তাদের হাতে অফুরন্ত সময় নেই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা পরিবর্তন চাই, ইতিবাচক পরিবর্তন চাই। আবুলের বদলে বাবুলের স্থলাভিষিক্ত হবে এটি আমরা চাই না। আমরা কতগুলো জায়গায় এই সময়কালে অস্থিরতা আমরা দেখছি। আমি আশা করব যে ক্ষমতার কেন্দ্রবিন্দু যেন একটা হয়, সচিবালয় থেকে সরকার যেন পরিচালিত হয়, রাজু ভাস্কর্য থেকে সরকার যাতে পরিচালিত না হয়। আমি মনে করি যে এই মুহূর্তে প্রথম যে কাজটা, শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে নিয়ে যাওয়া, তাদের একাডেমিক কার্যক্রমের মধ্যে যুক্ত করা। আর আরেকটা জায়গা হচ্ছে যে সরকারকে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই গণহত্যায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই বিচারটা নিশ্চিত করা। আমাদের এখানে এই ধরনের হত্যাকাণ্ডগুলো নানা কারণে পলিটিক্যাল রং লাগিয়ে সেটিকে হালকা করে ফেলা হয়েছে বিভিন্ন সময়। আমরা চাই যে এই হত্যাকাণ্ডে, এই গণঅভ্যুত্থানে যারা মৃত্যু শহীদ হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার। অবশ্যই লাস্ট মিনিট এবং ক্লোজিং কিছু আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে ফাইমা নাসরিন। হ্যাঁ, আমরা আশা করব যে এই বিজয়টা নস্যাৎ করবার বিভিন্ন রকম পায়তারা এগুলো বন্ধ হয়ে যাবে, কারণ কোন লাভ হবে না। কারণ যেহেতু জনগণ সাথে আছে, জনগণ, বাংলাদেশের মানুষ এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। অনেকে সেটা দ্রুত দেখতে চায়, অনেকে বলে যে দেরি হলে সেটা আমি এত অল্প সময়ে আমি মনে করি সেটা আপনি যেমন বলেছেন শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, সেটা যেহেতু অনির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এখন সেখানে নির্বাচনে তো আসতেই হবে, কারণ বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী মানুষ। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, তারা 15 বছর ভোট দিতে পারেনি, ভোটের অধিকার তরুণরাও চায়। প্রত্যেকটা জায়গায় আমরা এটিও দেখেছি, এই তরুণদের অনেকেই এবার ভোট দিতে চাইছে। আমি একেবারে শেষ করব আমি আজিজ ভাইকে দিয়ে একটা লাইন শুধু বলে দিই যে এমন একটা জিনিস আমরা চাচ্ছি, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র যে সবকিছু তো নষ্ট করে দিয়েছে, সোশ্যাল ফ্যাব্রিক আমরা যেটাকে বলি, সেই কারণেই যে মানবাধিকার ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ, ন্যায় বিচার এবং আইনের শাসন। ধন্যবাদ আপা, ধন্যবাদ। 30 সেকেন্ড আজিজ ভাই, লাস্ট কোন ক্লোজিং? লাস্ট একটাই, যে এখন যে ছাত্ররা যে আন্দোলন করলো এটা যাতে বৃথা না যায়। যেমন বিশেষ করে আমি বলবো যে জাতিসংঘের যে তদন্ত টিম আসতেছে, বাংলাদেশে কিন্তু এই হত্যাগুলোর বিচার হবে ফৌজদারি আদালতে। আমাদের কিন্তু আগের সরকার কিন্তু একটা তদন্ত কমিটি 3 বিচারপতি দিয়ে করেছিল, এবং আমাদের যে আইনে তদন্ত কমিটি হয় সেটা কিন্তু দেওয়ানি কাজকর্ম করতে পারে, আপা ভালো জানে, ওটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করতে না। এই জন্য এই কমিশন যে এটিকে ভালোভাবে তদন্ত করে খুব জরুরি, এবং এটা আন্তর্জাতিক আদালত লাগে, দেশি আদালতে বিচারটা হবে। অবশ্যই সেটি আমরা চাই। এবং আজকে আলোচনায় যোগ দেবার জন্য 3 জনকে ধন্যবাদ, এবং দর্শক যারা ছিলেন আমাদের সাথে আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।